আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমি আবার আপনাদের মাঝে নতুন আরও একটি গল্প নিয়ে হাজির হচ্ছি। গল্পটির নাম হচ্ছে কুয়ার ভিতরে আত্মা। আর দেরি না করে আমরা গল্প শুরু করব। আর গল্পের আগে একটা কথা না হয়, আমাদের গল্পের মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে তাহলে সেটা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমাদের চ্যানেলে এখনও যারা নতুন সাবস্ক্রাইব করেন না, অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, যাতে পরবর্তী গল্প আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে চলে যায়। চলুন আমরা মূল ঘটনা শুরু করি। রাজু ও ফাহিম তারা দুজন শৈশবকালের বন্ধু। দুজনের বাড়ি পাশাপাশি, ছোট্ট থেকেই একসাথে বড় হয়েছে। এখন তারা দুজনে সপ্তম শ্রেণীতে পড়ে। তারা যেখানেই যায় একসাথে যায়। খাবার বেলাও কেউ কাউকে না দিয়ে খায় না। বুঝতেই তো পারছেন তাদের মধ্যের বন্ধুটা কতটা ক্লোজ। একদিন রাজু ফাহিমের বাড়ি যায়। ফাহিম বলে, সামনে কয়েকদিন পরেই তো স্কুল, শীতের ছুটি, চল না আমরা দুজনে কোথাও গিয়ে ঘুরে আসি। রাজু একটি ভেবে বলে, কথা তো খারাপ বলিসনি, তবে টাকা তো লাগবে ঘুরতে গেলে। ফাহিম বলে, সে তুই চিন্তা করিস না, আমি তোকে টাকা দিব, পরে না হয় তুই আমার টাকা দিয়ে দিস। রাজ বলে, ঠিক আছে, তো কবে যাবি আর কোথায় ঘুরতে যাবি? ফাহিম বলে, পুরানো কোনো বাড়িতে যাব, যেখানে পুরানো ঐতিহাসিক জায়গা গেলে কেমন হয়। ফাহিম বলে, ওই যে শহর পেরিয়ে দুর্যোগপুরে যাব, শুনেছি সেখানে নাকি অনেক প্যারানর্মাল কিছু ঘটে। রাজু বলে, ঠিক আছে, তাহলে আমি দেখি বাবাকে রাজি করাই। ফাহিম বলে, ঠিক আছে। এই বলে রাজু সেখান থেকে বাড়ি চলে যায়। কিছুদিন পর শীতকাল আসলে তাদের স্কুল কিছুদিনের জন্য ছুটি দেয়। রাজু ও ফাহিম তো মহা খুশি। এখন তারা সেই দুর্জয়পুরে নামক স্থানে পুরানো ঐতিহ্যহাসিক জায়গায় ঘুরতে যাবে। তো পরের দিন সকালে তারা সব কিছু গুছিয়ে দুর্গাপুরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। রাজু বলে, দোস্ত, আমরা সেখানে 2 দিন থেকে সব কিছু ঘুরে দেখব। ফাহিম বলে, ঠিক আছে। তারা দুজনে ব্যাগে কিছু খাবার ও কাপড় গুছিয়ে নিচ্ছে। হাঁটতে হাঁটতে তারা দুজন সামনের মোড়ে এসে দাঁড়ায়। একটা রিকশায় চড়ে দুজন শহরে আসে। সেখানে নেমে তারা সামনে কিছুটা দূরে গেলে বাস ধরতে পারবে। বাসে ওঠার জন্য তারা কিছুটা পথ পায়ে হেঁটে এগোচ্ছে। শহরের ব্যস্ত রাস্তাঘাটে সবাই ছুটছে যার যার গন্তব্যের উদ্দেশ্যেও। কিছুক্ষণ হাঁটতেই তাদের সামনে দুজন শুকনো মতো লোক পথ আটকে দাঁড়ায়। লোকজন রাজু ও ফাহিমকে বলতে থাকে, তোদের সাথে টাকা করে যা আছে বের কর, নইলে একেবারে ধারালো এই বেলেট দিয়ে দিমু একটা পোষ। ফাহিম ও রাজু প্রথমে তাদের সাথে তর্ক করে, কিন্তু কিছুতেই সেই লোক দুটো মানতে রাজি না। একসময় সেই লোকগুলি দলে আরও 2 জন যোগ হয়। সেই 2 জন সরাসরি রাজু ও ফাহিমকে অস্থায়ী ভাষায় গালাগালি করতে থাকে। প্রথমে তাদের হাতে থাকা মুঠোফোনটি কেড়ে নেয়। আশেপাশে কত কত মানুষ যাচ্ছে, কেউ একটিবারও তাদের সাহায্য করলো না। ফাহিম অবস্থা বেদকিক দেখে পকেট থেকে কিছু টাকা ওদেরকে দেয়, কিন্তু তারা আরও টাকা চায়। আর টাকা না দিতে চাইলে তারা রাজু ও ফাহিমের পকেট চেক করে। কিছুই না পেয়ে তাদের কিল ঘুষি দিয়ে সেখান থেকে সরে যায়। রাজু ও ফাহিম হেঁটে বাস স্টপ অব্দি আসে। ফাহিম বলে, দোষ, এখন কি করবি? ওরা তো সব টাকা নিয়ে গেল। রাজু বলে, না রে, আমি সব টাকা ব্যাগে রেখেছিলাম, সেই টাকা দিয়ে আমরা ঘুরতে যাব। ফাহিম বলে, এত সাধনের মুঠোফোন, সেটিও তো তারা নিয়ে নিল। মা জানলে আমার কি অবস্থা হবে তা আল্লাহই জানে। রাজু বলে, আর এত চিন্তা করিস না তো, তোর মাকে সব কিছু খুলে বললে তোকে আর কিছুই বলবে না হয়তো। তো তারা দুজনে দুর্জয়পুরের যাওয়ার উদ্দেশ্যে একটি বাসে উঠে বসে। তাদের দুজনের মন খারাপ, বিশেষ করে ফাহিমের মনটা বেশি খারাপ, কেননা সে রাজুর মতো ধনী নয়। তার বাবা রিক্সা চালায়, যা টাকা পায় তা দিয়েই কোনো মতে তাদের সংসার চলে। সেখানে আবার মোবাইল হারানোর কথা শুনলে ফাহিমের হয়তো অনেক কথা শুনতে হবে। রাজু বলে, চিন্তা করিস না দোষ, আমি তোকে মোবাইল কিনে দেব, পরে টাকা হলে তুই আমাকে দিয়ে দিস। এই কথা বলে সে ফাহিমকে সান্ত্বনা দেয়। এইদিকে দীর্ঘ সময় বাস চলতে চলতে একসময় দুর্জয়পুরে এসে থামে। তারা দুজনেই বাস থেকে নেমে পড়ে। এখন শুধু সেই জায়গায় যেতে পারলেই হলো। দুজনে একটি রিক্সা নিয়ে সেই পুরনো বাড়ির উদ্দেশ্যে যায়। সেখানে গিয়ে তারা রিক্সাওয়ালাকে বিদায় জানিয়ে সেই বাড়ির দিকে হাঁটতে থাকে।
রিক্সাওয়ালা যাবার সময় তাদেরকে একটা কথা বলে যায়, বাবা তোমরা এখানে বেশিক্ষণ থেকো না, জায়গাটা অত ভালো না, এখানে ভূত আছে, আছে কিছু খারাপ মানুষও। ফাহিম বলে, ও আমরা কোথায় এলাম? যদি এখানে সত্যিই ভূত থেকে থাকে তবে? রাজু বলে, আরে বোকা, এসব ভূত টুট হয় নাকি, তাও আবার দিনের বেলায়। সে ফাহিমকে অনেক সাহস দেয়। ফাহিম বলে, শুনেছে এইসব পুরনো জায়গায় নাকি ভয়ঙ্কর সব আত্মা ঘুরে বেড়ায়। রাজু ও ফাহিম আশেপাশে তাকিয়ে দেখে কেউ নেই। এখন এই বিকেলবেলাতে জায়গাটা জনশূন্য হয়ে গেছে, কেমন যেন ভূতের একটা পরিবেশ। তারা দুজনে হাঁটতে হাঁটতে সামনের একটা পুরনো বাড়ি দেখতে পায়। তারা দুজনেই বাড়ির কাছে যায়। বাড়িটা অনেক পুরানো, দেয়ালে অনেক জায়গায় শ্যাওলা পড়ে আছে, লতা পাতায় বাড়িকে চারিদিক থেকে ঘিরে ধরেছে। আমরা বাড়ির পেছনের দিকে গিয়ে দেখি চারপাশটা নিস্তব্ধ পরিবেশ, আশেপাশে কোথাও কাউকে দেখা যাচ্ছে না। বিকেলে পশ্চিম আকাশের সূর্যটা এখন শেষ প্রান্তে হেলে পড়েছে, মানে কিছুক্ষণের মধ্যেই এখানে সন্ধ্যা হতে চলেছে। তারা দুজনেই আরও সামনে এগিয়ে দেখতে পায় দুজন লোক তাদের দিকে আসছে। ফাহিম বলে, দোষ, ব্যাপারটা কেমন না? এই সময় এখানে কেউ নেই, এই দুইজন লোক এখানে কি করছে? তাদের মতলবটা কি? কিছুক্ষণের মধ্যেই লোক দুটি তাদের কাছেই চলে আসে এবং বলতে থাকে, কী রে তোরা এই সন্ধ্যাবেলা এখানে কি করছিস? রাজু বলে, আমরা এখানে ঘুরতে এসেছি। তো ভালো কথা, তোরা কয়জন এসেছিস? রাজু বলে, আমরা দুইজনই এসেছি। তখন লোক দুইটা বলতে থাকে, হা হা, তোরা দুজন ঠিক জায়গায় এসেছিস। এখন ভালোই ভালোই যা আছে সব কিছু বের করে দে, নইলে দেখছিস এই যে দা, এক কোপে দিলে আর কোপ দেওয়ার জায়গা থাকবে না। ফাহিম ভয়ে কাঁপছে। রাজু কিছু না ভেবে একটি লোককে প্রচুর জোরে লাথি দিয়ে ফেলে দেয় আর বলে, ফাহিম পালা এখান থেকে। তারা দুজনেই প্রাণপণে দৌড়াতে থাকে। পেছনে ফিরে দেখে এখনও সেই লোক দুটো তাদের পেছনে তাড়া করছে। তারা আরও দৌড়াতে থাকে। একসময় দৌড়াতে দৌড়াতে তারা দুজন আরেকটি পুরানো বাড়ির সামনে চলে আসে। ফাহিম দেখে লোকগুলো তাদের দিকেই আসছে। তখন রাজু বলে, দোষ, তুই আমার সাথে আয়। এই বলে দুজনেই দৌড়ে বাড়ির অন্য সাইডে গিয়ে সেখানে একটি কুয়ো দেখতে পায়। তারা জীবন বাঁচানোর জন্য লোক দুটির ভয়ে সেই পুরনো কুয়ার মধ্যে নেমে পড়ে। মানে কুয়ার ভেতরে নামার জন্য একটি কাঠের সিঁড়ি আছে। একে একে তারা দুজন এসেই কুয়ার ভেতরে লুটিয়ে পড়ে। ফাহিম খুব ভয় পাচ্ছে, যদি লোক দুটি তাদের দেখে ফেলে তাহলে তাদের সাথে কি হতে পারে। রাজু তাকে সান্ত্বনা দিয়ে বলে, চুপ কর, কোনো আওয়াজ করবি না। লোক দুটা মনে হয় আশেপাশে আছে, এই যে কান পেতে শোন, মনে হচ্ছে আশেপাশে কেউ আছে, কারো পায়ে যাওয়ার পাচ্ছি। হঠাৎই তারা দেখে কুয়ার উপরে দুজন লোক দাঁড়িয়ে আছে। এটা দেখতেই ফাহিম ও রাজু প্রাণ যায় অবস্থা, তারা নিঃশ্বাস পর্যন্ত ফেলছে না। একসময় লোক দুটি সেখান থেকে চলে যায়। তারা দুজনেই স্বস্তি নিঃশ্বাস ফেলে, যাক বাঁচা গেল। লোক দুইটা সেখান থেকে চলে গেলেও বিপদ কিন্তু তাদের পিছন ছাড়েনি। সামনে তাদের দুজন ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছে, এই বিষয় তারা কিছুই জানে না। ফাহিম খেয়াল করে তারা যে কুয়োর ভেতরে এখনও লুকিয়ে আছে সেখানে মানুষের কিছু হাড় পড়ে আছে। এটা দেখে ফাহিম ভয় পেয়ে যায়। রাজুও কিছুটা ভয় পায়। সে তাকে সাহস দিয়ে বলে, ভয় পাস না, মনে সাহস রাখ। কিছুক্ষণ সেখানে চুপ থেকে তারা দুজনে কুয়া থেকে উঠতে গেলেই কুয়ার সিঁড়ি ভেঙে যায়। দুজনেই পুরানো কুয়ার ভিতরে পড়ে যায়। কুয়াটি পুরানো হয়, সেখানে কোনো পানি ছিল না। তারা দুজনে সিঁড়িতে দাঁড় করিয়ে পুরানো ওঠার চেষ্টা করে, কিন্তু তখনও তারা উপরে উঠতে পারছে না। ফাহিম খুব ভয় পাচ্ছে। তখন সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে গেছে। তাদের কাছে কোনো ফোন নেই যে কাউকে ফোন দিয়ে বলবে আমরা এখানে ফেঁসে গেছি। তাদের ফোন তো পথের মধ্যেই ছিনতাইকারী নিয়ে গেছে। একসময় তারা দুজন খেয়াল করে কুয়ার একপাশে একটি ছোট সুড়ঙ্গ দেখা যাচ্ছে। রাজু বলে, চল এই সুড়ঙ্গ দিয়ে যাওয়া যাক, হয়তো এই সুড়ঙ্গটি আমাদের কুয়া থেকে বাইরে নিয়ে যেতে পারে, সাহায্য করবে। তো তারা দুজনেই ছোট্ট সুড়ঙ্গ দিয়ে আস্তে আস্তে সামনে যেতে থাকে। অনেক কষ্টে তারা একটা গুপ্ত জায়গায় চলে আসে। সেখানে অনেকটা জায়গা ফাঁকা পড়ে আছে।
মনে হচ্ছে এটা একটা ঘর। মাটির নিচে এমন একটি গুপ্ত জায়গা অনেক ভালো লাগছে তাদের। রাজু বলে, একটা টর্চ ছিল, অন্ধকার হলে জায়গাটা সে টর্চটি বের করে পুরনো জায়গাটি দেখতে থাকে। তখনই কিছু চামচিকা তাদের পাশ কাটিয়ে কুয়ার দিকে চলে যায়। সেখানে দেওয়ালে অনেক কিছু লেখা ছিল, যা তারা দুজনের পক্ষে বোঝা কঠিন ছিল, কেননা সেই লেখাগুলো অন্য ভাষায় লেখা। ফাহিম খেয়াল করে সেখানে একটি ঢাকনা দেখা যাচ্ছে। তারা দুজনেই অনেক কষ্টে ঢাকনাটি সরাতেই সেখানে কিছু হাড় ও মানুষের খুলি দেখতে পায়। তারা ঠিক পাশেই আরেকটি সুড়ঙ্গ দেখতে পায়। তারা দুজনেই সেই সুড়ঙ্গ বেয়ে আস্তে আস্তে সামনের দিকে এগোতে থাকে। কিছুক্ষণ পর তারা আরেকটি নতুন ফাঁকা জায়গায় চলে আসে। এখানে তারা দেখতে পায় একটি ছোট্ট খাটিয়া। একটা কুয়ার ভিতরে মাটির নিচে একটা খাটিয়া দেখতে পেয়ে তারা দুজনেই খুব ভয় পেয়ে যায়। রাজু তার টর্চ জ্বালিয়ে খাটিয়ার কাছে গিয়ে দেখতে থাকে। তারা দেখে খাটিয়াতে কেউ নেই। ফাহিমের কাছে মনে হচ্ছে এখানে এক সময় কেউ থাকতো। রাজুও ভাবে এখানে এই খাটিয়াটি কোথায় থেকে আসলো। খাটিয়াটি অনেক পুরনো হওয়াতে এতে মরিচিকা পড়ে ভেঙে ভেঙে পড়ে যাওয়ার মতো অবস্থা। রাজু আস্তে আস্তে গিয়ে খাটিটা স্পষ্ট করে, আর তখনই খাটিয়ার মরিচা পড়া একটু ধারালো অংশর আঁচল লেগে যায়, আর তাতে রাজুর হাত থেকে কয়েক ফোঁটা রক্ত বেরিয়ে খাটিয়ার উপর পড়ে। রাজু হাত থেকে রক্ত পড়তেই আশেপাশে সব কিছু কাঁপতে থাকে। মনে হচ্ছে যেন এখানে ভূমিকম্প নিয়ে সৃষ্টি হচ্ছে। দেখতে দেখতে সেখানে তাদের সামনে একটি ভয়ঙ্কর দেখতে কালো অবয়ব চলে আসে। এটা দেখে ফাহিম ও রাজু খুবই ভয় পায়। তারা সেখান থেকে দৌড়ে পাশে থাকা আরেকটি সুড়ঙ্গরও অন্য ফাঁকায় চেম্বারে ঢুকে পড়ে। সেখানে ঢুকতেই তারা দুজনে খুব অবাক হয় আর ভয় পেয়ে যায়। সেখানেও কিছু হাড় পড়ে থাকতে দেখা যায়। এইদিকে রাজুর হাতে কাটার অংশ দিয়ে ফোঁটা ফোঁটা রক্ত ঝরছে, সেই দিকে কারো খেয়াল নেই। কিছুক্ষণ পর সেখানেও একটি ভয়ঙ্কর আত্মা চলে আসে। মানে তারা রক্ত সেখানেই পড়ছে, সেখানে কোনো না কোনো আত্মা চলে আসছে। তারা দুজনেই খেয়াল করে এই আত্মাটি একটা মহিলাটি দাঁড়িয়ে আছে। সামনে তার ছোট্ট একটা বাচ্চা ছেলে। মহিলাটি তাদের সামনে বাচ্চাটিকে মেরে ফেলে ও সেই বাচ্চা থেকে মাংস খায়। এরপর তাদের দিকে ভয়ঙ্করভাবে তাকায়। তারা দুজনে এটা দেখে খুব ভয় পেয়ে যায়। তারা এখান থেকে পালানোর জন্য অন্য কোনো সুড়ঙ্গ খুঁজতে থাকে, কিন্তু এখানে তো আর কোনো সুড়ঙ্গ দেখা যাচ্ছে না। তারা রেগে সেখানে দেওয়ালে লাথি দিলে সেখানে আরেকটি সুড়ঙ্গর আবিষ্কার করে। সেই সুড়ঙ্গ ঢুকলেই তারা দেখতে পায় এখানে আলিঙ্গিত মনে হচ্ছে। রাজু ও ফাহিম ভাবে, যাক, আমরা তাহলে কিছুক্ষণের মধ্যেই এখান থেকে বের হতে যাচ্ছি। এই বলে তারা সামনে আগায়। কিছু দূর গেলে তারা দেখতে পায় সুড়ঙ্গটি শেষ হয়ে যায়। মানে তারা এখন কুয়াটি থেকে বেরিয়ে পড়ে। বের হয়ে দেখে তারা একটি ঘন জঙ্গলের ভিতরে চলে এসেছে। তখন অনেক রাত হয়ে গিয়েছে। তাদের সাথে মোবাইল ফোন নেই, তাই তারা ঘড়িও দেখতে পাচ্ছে না যে এখন কয়টা বাজে। তারা দুজনেই খেয়াল করে আকাশে সুন্দর চাঁদ উঠেছে। এতক্ষণ তাহলে সুড়ঙ্গ থেকে এই চাঁদের আলোয় পড়ছিল। তারা জঙ্গল থেকে বের হয়ে দেখে সেই কালো অবয়ব ও সেই মহিলাটি জঙ্গলে তাদের সামনে শূন্যই ভাসছে। এটা দেখে তারা দুজনে খুব ভয় পায়। এই মাঝরাতে একটা জঙ্গলের মধ্যে তারা দুজনে দৌড়াতে থাকে। একসময় তারা একটা কুঁড়ে ঘর দেখতে পায়। তারা দেখে কুঁড়ে ঘরে একটি মহিলা বসে রান্না করছে। রাজু খেয়াল করে এত রাতে এই জঙ্গলের ভেতরে একটি মহিলা, ব্যাপারটা তার কাছে ভালো ঠেকছে না। তাই সে ফাহিমকে বলে, দোস্ত, তুই আমার সাথে চল, বলে ওই মহিলার দিকে তাকাবি না। এই বলে তারা দুজনের সামনের দিকে হাঁটতে থাকে। মহিলাটা কিন্তু অন্য কিছু হতে পারে, তাই তারা সেখান থেকে মানে কুঁড়ে ঘরের পাশ কাটিয়ে সেখান থেকে চলে যেতে থাকে। তখনই সেই মহিলাটি বলতে থাকে, বাবা, তোরা যাচ্ছিস কোথায়? চুলায় রান্না হচ্ছে, তোরা না খেয়ে যেতে পারবি না। মহিলাটির এইরকম অদ্ভুত কথা শুনে তারা দুইজনই দ্রুত সেখান থেকে পালাতে থাকে। তারা দুজনই দৌড়ে একটি বাড়ির সামনে আসে। সেখানে তারা দেখতে পায় বাড়ির লোকজন সবাই তাদের দিকে অদ্ভুতভাবে তাকিয়ে আছে। ব্যাপারটা রাজু ও ফাহিমের কাছে ভালো ঠেকছে না। তারা দুইজন সে বাড়ি গিয়ে একজন লোককে জিজ্ঞাসা করে,
আচ্ছা ভাইয়া, এটা কোন জায়গা, মানে এই জায়গার নাম কি? লোকগুলো কোনো কথা না বলে তারা তাদের কাজ চালিয়ে যায়। ফাহিম বলে, ব্যাপারটা কি? এখানকার কেউ আমাদের সাথে কথা বলছে না কেন? তখন তার দুজন হাঁটতে হাঁটতে একটা রাস্তার মোড়ে এসে দাঁড়ায়। সেই রাস্তা দিয়ে মাঝে মধ্যে দুই একটা গাড়িও চলতে দেখা গেলেও কিন্তু কোনো গাড়ি তাদের দেখে থামছে না। ততক্ষণে তারা পিছনে ফিরে দেখে সেই মহিলাও কালো অবয়টি তাদের পিছনে নিয়েছে। তাদের দিকে ভয়ঙ্কর কালো ছায়া অবয়টি ছেড়ে আসছে। তারা সেখান থেকে পালানোর জন্য দৌড়াতে থাকে। একসময় তারা দুইজন একটি লোকপূর্ণ জায়গায় এসে থামে। তারা দেখে একটি বাড়ি, অনেক মানুষের ভিড়। রাজু মানুষের ভিড় ঠেলে সামনের দিকে যায়। সে বুঝতে পারে এই বাড়িতে কারোর বিয়ে হচ্ছে। ফাহিম পাশেই দাঁড়িয়ে থাকে। হঠাৎই সেখানে সবাই খাওয়া দাওয়ার জন্য চেয়ারে বসে পড়ে। রাজু একজনকে জিজ্ঞাসা করে, ভাইয়া এই জায়গাটার নাম কি? কিন্তু লোকটি রাজুকে কিছুই বলে না। সে কিছুতেই বুঝতে পারছে না কি ঘটছে তার সাথে। এখানে তো কেউ তার সাথে কথা বলছে না। তারা দুজনেই সেখান থেকে চলে যেতে চাইলে একজন এসে বলতে থাকে, আপনারা দুজন এখানকার মেহমান, আপনারা না খেয়ে চলে গেলে সেটা কেমন দেখা যায়? রাজু ও ফাহিম বলে, যাক, অনেকক্ষণ যাবৎ কিছুই খাইনি, ভালোই হলো, এখানে পেট ভরে খাওয়া যাবে, তাতে অন্তত আমাদের খিদাটা মিটবে। এক কথায় ভাবতে ভাবতে তারা দুজনেই সেখানকার উপস্থিত সবার সামনে বসে পড়ে। সবাইকে খাবার না দিয়ে দুইজন লোক তাদের সামনে আসে। লোকটি বলে, আপনারা আমাদের মেহমান, তা আপনাদের দিয়ে শুরু করতে চাই। লোকটির হাতে একটি বালতি ছিল। রাজু তো লোভনীয় খাবার ভেবে তৃপ্তির ঢেক দেয়, কিন্তু তারা দুজনে তখনও জানে না যে তাদের সাথে কি ঘটতে চলেছে। রাজু ও ফাহিমের সামনে দুটা প্লেট রাখা ছিল। লোক দুটি বালতি থেকে চামচ দিয়ে লাল রঙের কি যেন দিয়ে খেয়ে নেন। ফাহিম ভাবে, এ কি, এখানে ভালো খাবারের আশায় আসছি, আর এখন কি না পানি খেতে দিচ্ছে, তাও লাল পানি। রাজু পরক্ষণ করতে গিয়েও বুঝতে পারে এরা তো রক্ত। আরে সে কি করতে যাচ্ছে এখনই? রাজু যখন বুঝতে পারে এটা রক্ত, তখন সে ফাহিমকে সাবধান করে বলে দেয়, সাবধান, তুই ভুলে এটা পান করিস না। তাই ফাহিম এটা পান করে না। লোক দুটো বলতে, কি হলো, আপনারা দুজন খাচ্ছেন না কেন? খাবার তো ঠান্ডা হয়ে যাচ্ছে। রাজু এখানে একটু চালাকি করে। সে বলে, কি রান্না করেছেন এইসব? একটু ভালো নেই। এই বলে তার প্লেটে রাখা রক্তগুলো রেখে দেয় পাশেই। তখনই ফাহিম খেয়াল করে তাদের ঠিক পাশেই সেই ভয়ঙ্কর অবয়ব সেই মহিলাটি বসে আছে। তারা এটা দেখে খুব ভয় পায়। ফাহিম ও রাজু খুব ভয় পায়। তারা কোন জায়গায় এলো যেখানে শুধু আত্মার আত্মা। রাজু বলে, চল, যেভাবেই হোক এখান থেকে পালাতে হবে। বলেই তারা কৌতূহলে সেখান থেকে পালিয়ে যায়। দুইজন একসাথে হাঁটতে হাঁটতে কথা বলছে। রাজু বলে, জীবনে কোনোদিনও ভূত বা আত্মা দেখিনি, আজ দেখলাম পুরো জায়গাটা শুধু আত্মার আত্মা। ফাহিম বলে, তুই একটা বিষয় খেয়াল করেছিস? এখানে সবাই মানুষের মতো দেখা গেলেও সবাই খুব অদ্ভুত ধরনের। রাজু বলে, হ্যাঁ রে, মনে হচ্ছে এখানকার সবই আত্মা। তখনই দেখি তাদের ঠিক পেছনে সেই মহিলাটা দাঁড়িয়ে আছে। মহিলাটা দেখতে খুবই ভয়ঙ্কর। তো তারা সেখান থেকে দৌড়ে পালায়। ফাহিম বলে, এসেছিলাম পুরনো একটি বাড়ি দেখতে, আর কোথায় কোনো কুয়ার ভেতরে ফেসে গেলাম। ভালো হতো যদি কুয়ার ভেতরেই থাকতাম। এখানে এসে আমরা দুজনে আরও বড়ভাবে ফেসে গেলাম। এখন এই আত্মার জগৎ থেকে আমরা কিভাবে আমাদের জায়গায় ফিরে যাব সেইটাই বুঝতে পারছি না। রাজু বলে, আরে কোনো চিন্তা করিস না, কোনো না কোনো একটা উপায় তো পেয়েই যাব, তবে ভয় পেলে চলবে না। এই কথা বলে তারা দুজনে সামনের দিকে এগোতে থাকে। একসময় তারা দেখতে পায় সামনে একটি পুরনো বাড়ি। তো তারা সেই বাড়ির সামনে যায়। তারা দেখতে পায় সেই কুয়াটি সেখানে। তারা অনেকক্ষণ পূর্বে সেই দুইজন লোকের হাত থেকে বাঁচার জন্য যেই কুয়ার ভিতরে আশ্রয় নিয়েছিল, এখন তারা পুরনো সেই কুয়ার কাছে চলে আসে। তো রাজু বলে, চল দেখি এই কুয়াটির ভিতরে গেলে কোনো উপায় পাই কি না এখন থেকে বের হবার। এই বলে তারা কুয়াটির কাছে যায়। সেখানে গিয়ে তারা দেখে যে কুয়ার ভেতরে তাদের মতো দেখতে দুজন মৃত শরীর পড়ে আছে।
তো ফাহিম ও রাজু আস্তে আস্তে কাঠের সেই সিঁড়ি বেয়ে নিচে নামতে থাকে। তো তারা একসময় দেখতে পায় যে কুয়ার ভিতরে তাদের দুজনের রক্তাক্ত দুইটা লাশ। ফাহিম ও রাজুর মৃত শরীর পড়ে আছে। এটা দেখে তারা খুবই অবাক হয় এবং ভয়ও পেয়ে যায়। আরে তারা দুজন তো এখানে দাঁড়িয়ে আছে, তাহলে তাদের মতো হুবহু দেখতে একই রকম মৃত শরীর দুটা কার? তারা এটা দেখে খুবই ভয় পেয়ে যায় এবং দেখতে পায় যে সেই ছেলে দুটার সাথে দুটা ব্যাগ এবং হাতে একটি টর্চ পড়ে আছে। পরক্ষণেই তারা খেয়াল করে তাদের সাথে কোনো ব্যাগ নেই। তখন ফাহিম বলে, রাজু, ব্যাপারটা তো ভালো ঠেকছে না, কিছুই বুঝতে পারছি না যে তাদের সাথে কি হলো। তারা তো এখানে দাঁড়িয়ে আছে, তো এই কুয়ার ভেতরে তাদের মৃত শরীর কীভাবে আসলো? আর হঠাৎ করেই সেখান থেকে কালো অবয়ও সেই মহিলাটা চলে আসে। তো তাদের দেখে রাজু ফাহিম অনেক ভয় পায়। তারা সেখান থেকে পালানোর অনেক চেষ্টা করে, কিন্তু সেখান থেকে তারা আর পালাতে পারছে না, কারণ সেই কুয়াটির ভেতরে কোনো সুড়ঙ্গর পথ ছিল না। তাই তাদের পালানোর মতো কোনো পথ নেই। মহিলাটিও সেই কালো ভয়ঙ্কর অবয়টি রহস্যজনকভাবে হাসতে থাকে। এবার তোরা কোথায় যাবি? এই কথা বলতে বলতে মহিলাটি মুহূর্তের মধ্যেই কুয়ার ভিতরে চলে আসে, একদম তাদের ঠিক সামনেই। সেই কালো ভয়ঙ্কর অবয়টিও সেই ভয়ঙ্কর মহিলাটার পাশে দাঁড়িয়ে আছে। রাজু সাহস করে জিজ্ঞাসা করে, কে তোমরা? তখন মহিলাটা বলে, আমরা তো মরে ভূত হয়ে গিয়েছি। ফাহিম বলে, তাহলে আমাদের তারা করছে কেন? হা হা হা, আমরা তো সেই কবেই মরে গিয়েছি। আমরা এখন মরে ভূত হয়ে গিয়েছি, আর আমাদের দলে এখন তোমরাও যোগ দিয়েছো। ফাহিম অবাক হয়ে রাজুর দিকে তাকায়। মানে এই মহিলাটি কি বলতেছে? তাহলে কি সত্যিই তারা মারা গিয়েছে? রাজু ও ফাহিম দুজনের দিকে তাকায়। তারা বলতে থাকে, তাহলে কি আমরা সত্যিই মারা গিয়েছি? তো আমরা দুজনে তো এখনে দাঁড়িয়ে আছি, তাহলে কিভাবে তারা মারা গেল? সেই মহিলাটি আস্তে আস্তে বলতে থাকে, তোমরা যখন এখানে এসেছিলে তখন সেই লোক দুটি তোমাদের তাড়া করতে করতে এই কুয়ার কাছে চলে আসে। তোমাদের দুজনকে তো সেই সময় লোক দুটি নিকৃষ্টভাবে হত্যা করে এবং এই কুয়ার ভিতরে তোমাদেরকে ফেলে রাখে, যাতে তোমাদের লাশটি কেউ খুঁজে না পায়। এই তো দেখতে পারছো সামনে তোমাদের লাশ পড়ে আছে। রাজু ও ফাহিম তাদের লাশ দেখে খুবই ভয় পায়। কিভাবে কি হয়ে গেল? তারা দুজনে খুব ভয় পায়। রাজু মহিলাটিকে বলে, আমরা বাড়িতে যাব, এখানে থাকবো না, আমার মা অপেক্ষা করছে নিশ্চয়। ফাহিমও বলে, আমিও বাড়িতে যাব। মহিলাটা বলে, এখানে সবাই ভূত, কেউ এখান থেকে যেতে পারবে না। ফাহিম জিজ্ঞাসা করে, কেন যেতে পারবো না? ভয়ঙ্কর কালো অবয়টি বলে, কারণ এই যে মহিলাকে দেখছো, ইনি হলেন সমস্ত ভূতের প্রধান। তার কথা মতোই সব কিছুই হয় এখানে। তোমরা মরে ভূত হয়ে গিয়েছো, এখন তো তোমাদের এখানেই থাকতে হবে। রাজু ও ফাহিম খুব কষ্ট পায় এটা শুনে। তারা দুজনে অনেক আগতে মিনতি করে বলতে থাকে, আমাদের বাড়ি যেতে দিন, আমরা কিছুক্ষণের জন্য বাড়িতে যাব, তারপর আবারও এখানে চলে আসব। মহিলাটি বলে, ঠিক আছে যাও, তবে যে উদ্দেশ্যে যাও না কেন সেটা কিন্তু আর পূরণ করতে পারবা না। অবয়টি তোমরা এখান থেকে গেলেও আবার তোমরা নিজে থেকে চলে আসবে। রাজু ফাহিম তারা এখান থেকে বিদায় নিয়ে বাড়ির পথে আসতে থাকে। ফাহিম বলে, আমরা যদি সত্যিই ভূত হয়ে থাকি তাহলে হেঁটে যাব কেন, শূন্যই ভেসে কেন নয়? তখন রাজু ফাহিম দুজনেই শূন্যই ভেসে ভেসে তাদের বাড়িতে আসে। রাজু তার বাড়িতে যায় আর ফাহিম তার বাড়িতে। তখন রাজু দেখে তার মা খুবই অসুস্থ, বিছানায় শুয়ে আছে। তার ঠিক পাশে রাজুর ছোট্ট বোনটি বসে আছে। রাজু সেখানে গিয়ে বলতে থাকে, মা, ও মা, তোমার কি হয়েছে? তুমি কথা বলছো না কেন? তার ছোট্ট বোনকে বলে, এই খোকি, মায়ের কি হয়েছে? মা তো কথা বলছে না। তখনই সেখানে অনেক লোকজন চলে আসে, সবাই কান্না জুড়ে দেয়। মানে রাজুর মা এই মাত্রই মারা গেল। তাই আশেপাশের লোকজন আসতে থাকে। খুকি তার মাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। রাজু তার মায়ের কাছে গিয়ে ধরতে চাইলে সে দেখে তার মাকে সে স্পষ্ট করতে পারছে না, মানে সে কাউকে ছুঁয়ে দেখতে পারছে না। তো তার মায়ের শেষ নিঃশ্বাসের সময়ও রাজু এখানে ছিল। শেষ দেখা তো হলো। রাজু তার মায়ের লাশ দেখে কান্না করতে থাকে। মা, এই মা,
তুমি এইভাবে চলে যেতে পারো না। চোখ খোলো মা। এই মা, রাজুর অষ্টুধরা কান্না করেই যাচ্ছে, কেউ তাকে দেখতে পাচ্ছে না। আর অন্যদিকে ফাহিম বাড়িতে গিয়ে দেখে তার বাবা রিক্সাটি গতকাল রাতে চুরি হয়ে গিয়েছে। এই একটি মাত্র রিক্সা ছিল তাদের পুরো পরিবারের রোজগারের উৎস। তার বাবা একটি পিলারে হেলান দিয়ে মাথায় হাত রেখে চিন্তা করছে। ফাহিম গিয়ে তার বাবার কাছে বলতে থাকে, বাবা তুমি এইভাবে ভেঙে পড়ো না, তোমাকে শক্ত হতে হবে, মনটাকে শক্ত করো বাবা। কিছুক্ষণের মধ্যেই সেখানে তার মা এসে হাজির। তার মা বলে, ফাহিমের বাবা, এখন তো 2টা ভাত খাইয়া লও, তো তোমার শরীর খারাপ করব। তার বাবা কোনো কথা বলছে না, রিক্সা চুরি হয়ে গেছে এই চিন্তায় তিনি সেখানে স্ট্রোক করে মারা যায়। ফাহিমের মা ফাহিমের বাবাকে স্পষ্ট করতেই তার বাবা মাটিতে পড়ে যায়। তখন আর বুঝতে বাকি নেই যে তিনি মারা গিয়েছেন। ফাহিম এটা দেখে কান্না জোরে দেয় আর বারবার বলতে থাকে, বাবা তুমি ফিরে আসো, এই সংসার এখন কে হাল ধরবে। বাবা বলে ফাহিম চিৎকার করতে থাকে। তখনই সেখানে ভয়ঙ্কর কালো অবয়ব খাড়া হয়ে সেই মহিলাটি এসে পড়ে। ফাহিম বলে, আমার বাবা মারা গিয়েছে, এখন কি হবে? মহিলাটা বলে, সবই মরণশীল, সবাইকে মরতে হবে, কান্না করে কোনো লাভ নেই, এখন তোমাকে আমাদের সাথে যেতেই হবে। ফাহিম বলে, আমি কোথাও যাব না, আমার বাবা মারা গিয়েছে। কিন্তু তখনই সেই ভয়ঙ্কর কালো অবয়টি ফাহিমকে ধরে নিয়ে যেতে থাকে। কিছুক্ষণের মধ্যেই মহিলাটি অদৃশ্য হয়ে যায়। তার মানে সে রাজুকে আনতে গিয়েছে। একটু পরেই মহিলার সাথে করে রাজুকে নিয়ে আসে। মানে ফাহিম ও রাজু তো এখন ভূত, তাই তাদেরকে এখানে থাকতে দেওয়া যাবে না। তারা মহিলাটিকে বলে, আচ্ছা তাহলে বাবা তো মারা গেল, কই বাবা তো ভূত হলো না? মহিলাটা বলে, তোমার বাবা তো স্বাভাবিক মৃত্যু হয়েছে, তাই সে মরে ভূত হয়নি, তবে তার আত্মা চারিপাশে আছে, যা আমরা ভূতেরা দেখতে পাই না। আর তোমরা তো খুন হয়েছো, তাই তোমরা ভূত হয়ে গিয়েছো। একসময় তারা সেই কুয়ার কাছে চলে আসে। এখান থেকে তাদের ভূতের রাজত্বে ফিরতে হবে। তারা দুইজন আরেকবার তাদের সুন্দর বাড়িঘর, মাটি ও পানির দিকে তাকিয়ে তাদের সাথে সেখানে অদৃশ্য হয়ে যায়। কিছুক্ষণ দেখা যায় রাজু ও ফাহিম অন্য ভূতের থেকে আড়াল হয়ে বসে আছে। দুজনেই মন খারাপ। রাজু তার মায়ের কথা ভেবে কান্না করতে থাকে, ফাহিমও তার বাবার কথা ভেবে কান্না করতে থাকে। সে বলে, বাবাকে কোনোদিনও কিছু দিতে পারেনি, বেচারা আমাদের জন্য কতই না কষ্ট করেছে। রাজুও বলে, মার সাথে আমিও কত খারাপ ব্যবহার করেছি, এখন মাও মারা গেল, বলতেই সে কান্না করতে থাকে। এখন তারা সেই আত্মা বা ভূতের সাথেই বসবাস করে, কারণ তারা তো এখন মরে ভূত হয়ে গিয়েছে। সমাপ্ত। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। পরবর্তী গল্প শুরু করব। এখন যে কাহিনীটি বলবো সেটি হচ্ছে কাল্লো মিয়ার ভূত। এই গল্পের কাহিনী সবটাই হুমায়ুন আহমেদের গল্প থেকে নেওয়া। কাল্লো মিয়া একজন দিনমজুর, সে দিনে আনে দিনে খায়, যেখানে যা কাজ পায় তা করেই দিব্যি তার সংসার কোনো মতে চলছে। তার সংসারে কাল্লো মিয়া, তার স্ত্রী ও ছোট্ট একটা ছেলে, এক মেয়ে। অভাব অনাটনের মাধ্যমে ভালোই কাটছিল কাল্লো মিয়ার সংসার। আজ কাল্লো মিয়া বাজার থেকে ফিরছে, তাড়াতাড়ি বাড়িতে ফিরতে হবে। সাথে শিং মাছ নিয়েছে, তার ছেলে মেয়ে মাছ খেতে চেয়েছে, তাই শিং মাছ। বাড়িতে ফিরতেই কাল্লো মিয়ার বউয়ের কাছে ঝাড়ি খেলো, বলল, কি মাছ এনেছো? এত ছোট্ট শিং মাছ, কোথায় একটু বড় সড়ো দেখে মাত্র আনবা, তা নয়, ছোট্ট মাছ নিয়ে আসছো। তার বউ প্রায় তাকে এইভাবে কথা শোনাতো। কাল্লো মিয়ারও এইসব কথায় কিছু যায় আসে না, সে এইসবে অভ্যস্ত। তার বউ তাকে আবারও মাছ আনতে বাজারে পাঠালো। কাল্লো মিয়া মাছগুলো নিয়ে পুরানো বাজারে রওনা দিল। কি কপাল তার, বউয়ের কথা শুনতে হয়। কাল্লো মিয়া বাজারে যাওয়ার পথে রাস্তা পার হচ্ছিল, ঠিক সেই সময় একটি ট্রাক সজোরে এসে কাল্লো মিয়ার উপর দিয়ে চলে গেল। কাল্লো মিয়া সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়ল। একই ব্যথা অনুভব করছে কাল্লো মিয়া। মাছগুলো পলিথিন থেকে বেরিয়ে রাস্তায় লাফাতে লাগলো। মুহূর্তের মধ্যেই সেখানে অনেক লোকজন জড়োসড়ো হয়ে গেল। রাস্তায় অনেক রক্ত গড়িয়ে পড়ছে। কাল্লো মিয়ার পিঠ তীব্রভাবে ব্যথা অনুভব করছে। সবাই দুর্ঘটনায় এসে হাজির। কেউ একজন গিয়ে
কাল্লু মিয়ার পরিবারকে খবর দেয়। খবর পেয়ে তার স্ত্রী ছুটে এলো। তার বউ তাকে জড়িয়ে ধরে কান্না করছে। কি আশ্চর্যজনক ব্যাপার, যে বউ কিছুক্ষণ আগে তাকে বকছে এখন সেই বউ কান্না করছে তার জন্য। কাল্লু মিয়া বলল, বউ বউ আমার কিছু হয়নি, আমি ঠিক আছি। কিন্তু তাতে কাল্লু মিয়ার কথা কেউ শুনল না। কাল্লু মিয়া দেখে তার লাশটা মাটিতেই পড়ে আছে। কেউ তাকে দেখছে না, তার কোনো কথাও শুনছে না। এ কি, তার বউ তাকে দেখছে না, কথা বলছে না তার সাথে? কিন্তু পাশ থেকে একটা লোক ঠিকই কাল্লুকে দেখছে। একসময় লোকটা কাল্লু মিয়াকে খুব কাছে চলে আসলো। কাল্লু মিয়া বলল, কে তুমি? লোকটি বলল, আমি ভূত। কাল্লু মিয়া বলল, ভূত? ও মা, আমি ভূত খুব ভয় পাই। লোকটি বলল, আমার নাম মিজান, আমি এখন ভূত। তুমিও তো এখন মরে ভূত হয়ে গিয়েছো। কই না তো, বলল কাল্লু মিয়া। লোকটি বলল, না, তুমি এখন আমাদের মতোই ভূত। কাল্লু মিয়া বলল, তুমি এখন কি করবে? মিজান বলল, কি আর করব, আমাদের তো কোনো কাজ নেই, খাই দাই আর ঘুরে বেড়াই। তুমি চাইলে আমাদের সাথে আসতে পারো। কাল্লু মিয়ার ভূত তখন মিজানের সাথে সাথে হাঁটতে লাগলো। মিজান বলল, এইভাবে হাঁটলে তো আমাদের গন্তব্যস্থানে যেতে অনেক সময় লেগে যাবে। কাল্লু মিয়া বলল, তাহলে কিভাবে কি করা যায়? মিজানের ভূত বলল, সমস্যা নাই, আমরা সব সময় রিকশায় চড়ে এক জায়গা থেকে অন্য জায়গাতে যাই। হঠাৎই একটা রিকশা আসতে দেখে। মিজান বলেই উঠল, ওই তো, এবার আমরা এই রিকশায় চড়ে যাব। কাল্লু মিয়ার ভূত বলল, কিন্তু এই রিকশাতে যাত্রী আছে। মিজানের ভূত বলল, থাকুক না যাত্রী, আমরা তো যাত্রীদের কোলে বসে যাতায়াত করি। আমাদের ভূতের একই সুবিধা, যেভাবে ইচ্ছা চলতে পারে। কিন্তু কাল্লু মিয়া তার সাথে মেয়ে বা মহিলাদের কোলে বসে যেতে পারবে না, তাই সে হেঁটে যেতে লাগলো। মিজানের ভূত বলল, তাড়াতাড়ি রিকশাতে উঠো। কাল্লু দৌড়ে রিকশাতে চলল। মহিলাটার কোলে বসে যাচ্ছে। কাল্লু মিয়ার ভূত বলল, তার কাঁধে নাকি হালকা ব্যথা অনুভব করছে। মিজানের ভূত বলল, সর্বনাশ, ব্যথা তো বিশাল সমস্যা। আচ্ছা, কোনো ব্যাপার না, আমরা আছি তো। কাল্লু মিয়ার ভূত দেখল পাশে দিয়ে কয়েকটা লোক হেঁটে গেল। মিজানের ভূত বলল, এরাও ভূত, তবে এরা খুব খারাপ। আমাদের ভূতেরাও ভালো খারাপ মিলিয়ে আছে, এর মধ্যে কিছু সংযোগ আছে। স্ত্রী ভূত, এরা সবসময় ভালো ভূতকে অবহেলিত লাঞ্ছিত করে এসেছে। ভালো ভূতের সব কিছু কেড়ে নেয়। এমনকি এইসব সঞ্চয়ী ভূতেরাও অন্য ভূতেকে খুন করতেও ভয় পায় না। দুজনেই একসময় রিকশা থেকে নেমে পড়ল। রিকশা থেকে নামতেই কিছু সঞ্চয়ী ভূত তাদের তাড়া করতে লাগলো। মিজানের ভূত বলল, দৌড়াও তাড়াতাড়ি, এরা সবাই ভয়ঙ্কর সঞ্চয়ী ভূত, এরা কাউকে ছাড় দেয় না, সবাইকে খুন করতে পারে। আচ্ছা তাহলে শোনো। সঞ্চয় ভূতেরা ধারালো অস্ত্র দিয়ে পা সহ বিভিন্ন অঙ্গ কেটে ফেলে। কাল্লুর ভূত বলল, আচ্ছা, সঞ্চয় ভূতেরা কেটে ফেললে কি হয়? মিজানের ভূত বলল, সঞ্চয় ভূতেরা কেটে ফেললেও তা আবার পুনরায় গজায়, তবে সেটা একটু সঞ্চয় বা চিকন হয়। ভূতেদের এই একটাই সুবিধা, শরীরের কোনো অঙ্গ কেটে ফেললেও তা আবার গজিয়ে যায়। মিজানের ভূতকে একবার কয়েকটা সঞ্চয় ভূত ধরে তার পা কেটে দিয়েছিল। এরপরে মিজানের ভূত নতুন পা গজিয়েছিল, তবে সেই পা কিন্তু আগের মতো স্বাভাবিক পা ছিল না। নতুন করে গজানো পা খুব সচ্ছল হয়। তারা দুজনে দৌড়ে পাশের একটা জঙ্গলে লুকিয়ে পড়ে। কাল্লু মিয়া বলল, তার পরিবারের কথা খুব মনে পড়ছে, একটু যদি পরিবারকে দেখতে আসতাম। মিজান বলল, ঠিক আছে, তুমি তোমার পরিবারকে দেখে আসো, তবে বেশি দেরি করো না, তাড়াতাড়ি এসো। কাল্লুর ভূত তার পরিবারের কাছে গিয়ে দেখে যেই বউ সবসময় তাকে বকাঝকা করতো ও ঝাড়ি দিত, সেই বউ আর চোখের পানিতে একাকার কান্না করেই চলছে। কাল্লুর ভূত ব্যাপারটা ভালো লাগেনি, তার কষ্ট লাগছে বউয়ের এইরকম অবস্থা দেখে। কাল্লুর ভূত একসময় চলে আসলো মিজানের কাছে, মানে মিজান ভূতের কাছে। তারা দুজনে একটা রাস্তায় দাঁড়িয়ে আছে। হঠাৎই দেখে ওই সঞ্চয়ী ভূতের দল খুঁজতে খুঁজতে তাদেরকে দেখে ফেলে। তারা দুজনেই দেখে রাস্তা দিয়ে একটা রিক্সা যাচ্ছে। দুজনেই সেই রিক্সাতেই
চড়ে বসে। রিক্সাতে বসার পরে কাল্লো তার ঘাড়ে প্রচণ্ড ব্যথা পেতে লাগলো। মনে হচ্ছে পেছন থেকে কিছু একটা তাকে টানছে। রিক্সা যত এগোচ্ছে ততই তার ঘাড়ে ব্যথাটা বেড়েই চলছে। কাল্লো মিয়ার ব্যথার কথাটা বলল মিজানের কাছে। মিজান বলল, সর্বনাশ, বলো কি? তোমাকে তো পেছন থেকে একটা ছোটা টানছে। ছোটাটা কাল্লোর ঘাড়েই বাঁধা ছিল। কাল্লো মিয়া বলল, আমার অনেক যন্ত্রণা হচ্ছে, আমাকে বাঁচাও। মিজান বলল, দাঁড়াও দেখতে কি করা যায়। মিজান বলল, রিক্সা থেকে নামো। দুইজন রিক্সা থেকে নেমে গেল। রাস্তায় পাশেই বিদ্যুতের যে খুঁটি ছিল ছোটাটা খুঁটিতে বেঁধে দিল। বলল, দাঁড়াও, আমি আশেপাশে আর কয়েকটা ভূত পাই কিনা। মিজান কাল্লোকে বলল, আমি যতক্ষণ না আসবো ততক্ষণ তুমি এই খুঁটি ধরে দাঁড়িয়ে থেকো। আমি কয়েকটা ভূতকে ডেকে আনি, কারণ তোমাকে পেছন থেকে যে ছোটাটি টানছে সেটি শক্ত আমাদের চেয়েও অনেক বেশি। মিজান বেরিয়ে পড়ল কয়েকটা ভূতকে আনতে। পেয়েও গেল দুইজন ভূতকে। তারা কাল্লোর কাছে এসে দেখে কাল্লো খুব চিৎকার করছে। ছোটাটা এত জোরে টানছে যে কাল্লো আর পারছে না খুঁটে ধরে রাখতে। মিজানও অন্য ভূতেরা দৌড়ে এসে কাল্লোকে শক্ত করে ধরল। ছোটার টানের কাছে মিজানের ভূতেরা পেরে উঠছে না। একসময় এত জোরে টানে পড়ে যে মিজান সহ সব ভূতেরাই ছিটকে পড়ে যায়। কাল্লো মিয়া সুতার টানে যেতে লাগলো। পেছন পেছন মিজান আসতে লাগলো। কিছুক্ষণের মধ্যেই কাল্লো মিয়ার ভূত একটা হাসপাতাল চলে আসলো। হাসপাতালে একটা রুমে তার পরিবারের সবাই ঘিরে আছে। রুমে ঢুকে দেখে হাসপাতাল বেডে কাল্লো মিয়া শোয়া অবস্থায়। মিজানও বুঝে গেল সব কিছু। কাল্লো মিয়ার ভূত কী করবে বুঝতে পারছে না। মিজান বলল, মিয়া, তোমার তো খুশির খবর, ডাক্তাররা সব তোমাকে চিকিৎসা দিয়ে সুস্থ করে তুলছে। এখন তোমাকে তোমার শরীরে প্রবেশ করতে হবে। কাল্লো মিয়ার ভূত বলল, কিন্তু আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। মিজান বলল, না মিয়া, তোমার পরিবারের কাছে তুমি না চাইলেও এখন তোমার শরীরে প্রবেশ করতেই হবে। কাল্লো মিয়ার ভূত বলল, আমি আর শরীরের ভিতরে প্রবেশ করব না। মিজান বলল, তুমি তোমার শরীরে তোমার চোখ দিয়ে ঢুকে পড়ো। কাল্লো মিয়া বলল, আমি পারবো না। মিজান বলল, এরকম বললে হবে না, ডাক্তার তোমাকে সুস্থ করে তুলবে এখনই। তোমার আগেই তোমাকে তোমার শরীরে ঢুকে পড়ো, তাড়াতাড়ি করো। কাল্লো মিয়ার কোনো কিছু না ভেবে তার চোখ দিয়ে তার শরীরে প্রবেশ করলো। সাথে সাথে তার হাত পা নড়ে উঠল, তার চোখ খুলে গেল। কাল্লো মিয়া তাকিয়েই প্রথমে মিজানকে খুঁজতে লাগলো, কিন্তু কোথাও মিজানকে খুঁজে পেল না। পাশে তার বউ তার কাছে আসলো, কান্না করতে করতে বলতে লাগলো, তুমি ঠিক আছো তো? কাল্লো মিয়া বলল, হ্যাঁ আমি ঠিক আছি, তবে আমার পায়ে প্রচণ্ড ব্যথা করছে কেন? কাল্লো মিয়া দেখে তার একটা পা নেই। দুর্ঘটনায় তার এক পা কাটা পড়ে। কাল্লো মিয়া তার পায়ের জন্য কান্না করতে লাগলো। ভূতেরাই ভালো, তাদের পা কেটে গেলেও পা গজিয়ে যায়। সমাপ্ত। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এই কাল্লো মিয়ার ভূতটা শুধুমাত্র আপনাদের বিনোদনের জন্যই বলা হয়েছে, এরকম বলতে কিছুই নাই। এটা একটা ফানির ভিডিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।